তো আপনাদেরকে আমি অপরচুনিটি কার্ডের যে রিকগনিশনের যে প্রসেসটা, আপনাদের ইউনিভার্সিটি ডিগ্রিটা এটা রিকগনাইজড কিনা বা কিভাবে করবেন, বা এটাকে রিকগনিশন জার্মানি থেকে করতে হবে কিনা, বা আপনাদের যা আছে তা অলরেডি এনআইভিন ডাটাবেজে আছে কিনা, এই সবগুলোর আনসারগুলো একটু দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে দেখেন, এই অপরচুনিটি কার্ড পাওয়ার দুইটা অপশন আছে। সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি ডিগ্রিটা যদি অলরেডি রিকগনাইজড হয় তাহলে আপনাকে পয়েন্ট বেস যে সিস্টেমটা আছে, যে 6 পয়েন্ট মিনিমাম পাইতে হবে, ওই পয়েন্ট বেস সিস্টেমটাতে যাওয়াই লাগতেছে না। আর আপনার ইউনিভার্সিটি ডিগ্রিটা বা আপনার প্রফেশনটা যদি রিকগনাইজ না হয় তাহলে আপনাকে মিনিমাম 6 পয়েন্ট পাইতে হবে। ওই 6 পয়েন্ট কিভাবে হিসাবটা হয় ওইটা টোটালটা কিন্তু ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে। তো আমি ফার্স্টে অপরচুনিটি কার্ডের এই যে রিকগনিশন সম্পর্কিত যে কথোপকথনটা, ওই যে ZAB বলে, সেটা হচ্ছে আপনার জার্মানিতে ফরেন এডুকেশন যে এজেন্সিটা আছে, মিনিস্ট্রিটা আছে, ওইটারই একটা নাম ZAB। তো এই ZABটা অনেকেই প্রশ্ন করেন যে এটা করা লাগবে কিনা বা আমার এটা রিকগনাইজ কিনা। তো এই জিনিসটাকে টোটালি এক্সপ্লেন করবো। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, তো ফার্স্টে আমি অপরচুনিটি কার্ডের রিকোয়ারমেন্ট গুলা, এই যে রিকগনিশন সম্পর্কিত যে রিকোয়ারমেন্টটা, ওইটা এম্বাসিতে কি দেওয়া আছে আমি দেখি। আগে আমি ফার্স্টে জার্মান এম্বাসি ঢাকা লিখে গুগল করলাম। আমি জাস্ট জার্মান এম্বাসি ঢাকার ভিতরে ঢুকি। এই যে উপরে যে মেনু আছে ওইখান থেকে আমি সার্ভিসে যাই। যেহেতু আমি ভিসা সম্পর্কিত তথ্য জানবো, ভিসা সার্ভিসে গেলাম। এখন আমার অপরচুনিটি কার্ড, এই ভিসাটা যেহেতু একটা ন্যাশনাল ভিসা, জার্মানিতে দুই ধরনের ভিসা প্রোভাইড করে। একটা হচ্ছে সেনজেন ভিসা, যেটা হচ্ছে নট মোর দেন 90 ডেজ, মানে 90 ডের নিচের গুলা। আর 90 ডের উপরে গেলে ওইটা লং টার্ম ভিসা হয়ে যায়, ওইটাকে ওরা ন্যাশনাল ভিসা বলে। তো ন্যাশনাল ভিসাতে গেলাম। আমার নিচে ভিসা ক্যাটাগরি গুলা আছে, এই যে এমপ্লয়মেন্ট এন্ড রিসার্চ, এটাতে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আমি দেখবো শন্স কার্ডে বা অপরচুনিটি কার্ড, এই ক্যাটাগরিটাতে ঢুকলাম। তো এখানে আপনাদেরকে বিস্তারিত বলা আছে যে মেক ইট ইন জার্মানি, এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা অপরচুনিটি কার্ড সম্পর্কে একদম বিস্তারিত তথ্য পাবেন। ওই তথ্যগুলা আমি এখন আর দেখাতে চাচ্ছি না। আমি জাস্ট একটা জিনিসে ফোকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি রিকগনিশনটা বা সাবজেক্টের রিকগনিশনটা। কারণ হচ্ছে পুরোটা যদি এক্সপ্লেন করে আমার 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো অপরচুনিটি কার্ডে সব রিকোয়ারমেন্ট গুলো ডিসক্রাইব করবো না। আমি জাস্ট হচ্ছে আপনাদের পড়াশোনা বা এডুকেশন রিলেটেড যে প্রশ্নগুলো, ওই প্রশ্নগুলোর উত্তর দিব। তো একটু নিচের দিকে যাই, যেখানে এই যে বলছে যে দেয়ার আর 2 অপশনস টু অবটেইন এন অপরচুনিটি কার্ড। আপনি একটা অপরচুনিটি কার্ড পাইতে গেলে দুইটা অপশন আছে আপনার কাছে। একটা হচ্ছে অপশন 1 হচ্ছে প্রুফ অফ ফুল রিকগনিশন অফ ইউর কোয়ালিফিকেশন ফর জার্মানি। আপনার যে কোয়ালিফিকেশনটা আছে সেটা হচ্ছে আপনার কোয়ালিফিকেশনগুলো কি কি। আপনার পড়াশোনার যে যোগ্যতাটা, এটা আপনার একটা কোয়ালিফিকেশন। অথবা আপনি যেই জবটা করতেছেন বা এতদিন যেই জবটা করে আসছেন ওই জবটা, এইটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন। এখন এই কোয়ালিফিকেশনগুলো যদি জার্মানিতেও সেম কোয়ালিফাইড হয়, বা আপনি যেই কাজটা করতেছেন বা যেই পড়াশোনাটা করতেছেন ওইটা যদি জার্মানিতেও সেম জিনিসটা থেকে থাকে, তাহলে এটা একটা দুইটা মিলে গেল, মানে রিকগনাইজড হয়ে গেল। তাহলে আপনি অপরচুনিটি কার্ডটা পাইতে পারেন। আর আপনার যদি এটা কোয়ালিফাইড না হয় তাহলে আপনি কি করবেন? তাহলে আমার আরেকটা আছে অপশন 2। এই যে অপশন 2, স্কোর অফ এ মিনিমাম অফ 6 পয়েন্টস, মানে আপনি 6 পয়েন্ট পাইতে হবে মিনিমাম 6 পয়েন্ট। এখন কিভাবে পাইতে হবে, কোন পয়েন্টে কোন ইয়াটা আপনার থাকলে কত পয়েন্ট পাবেন, এগুলো নিচে এক্সপ্লেন করা আছে। এগুলো নিয়ে করবো না, আমি জাস্ট রিকগনিশনটার দিকে যাই। তো আমি ধরলাম আপনার কোয়ালিফিকেশনটা জার্মানিতে কোয়ালিফাইড। এখন প্রশ্ন হচ্ছে আমার কোয়ালিফিকেশন জার্মানিতে কোয়ালিফাইড, এটা আমি প্রুফ করব কিভাবে? ওই যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা জার্মানিতে রিকগনাইজড কিনা, বা জ্যাব বলে সবাই, জ্যাব করা লাগবে কি লাগবে না, ওই জিনিসটা নিয়ে একটু ফোকাস করি। তো এখানে নিচে বলা আছে এই যে রিকগনিশন অফ ইকুইভ্যালেন্স অফ দ্য ফরেন ইউনিভার্সিটি ডিগ্রি। আপনি যে ফরেন একটা কান্ট্রি থেকে আপনি পড়াশোনা করছেন, যেহেতু জার্মানির জন্য বাংলাদেশ একটা ফরেন কান্ট্রি, তো ওই ফরেন কান্ট্রিতে যে পড়াশোনা করছেন ওইটা রিকগনাইজড কিনা, ওইটা দেখেন কি বলছে, আমি পড়ি। বলতেছে যে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি বাই দ্য সেন্ট্রাল অফিস ফর ফরেন এডুকেশন, এইটাই হচ্ছে জ্যাব ডয়েচ, এটাকে জ্যাব বলে। তো এইখানে জ্যাব করা আছে কিনা ওইটার কম্পেটিবিলিটি সার্টিফিকেটটা লাগে। আপনারা জানেন যে আপনার এই সার্টিফিকেটগুলো যদি রিকগনাইজ না হয় তাহলে এই যে অফিসটা আছে, সেন্ট্রাল অফিস ফর ফরেন এডুকেশন, ওইখানে আপনাদের সবগুলা ডকুমেন্ট পাঠাই, তাদের থেকে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি নামের যে ডকুমেন্টটা, ওই ডকুমেন্টটা তাদের থেকে আনা লাগে। ওই ডকুমেন্টটা
প্রুফ করা লাগে, দেওয়া লাগে। তো ওই ডকুমেন্টটা কখন লাগে দেখেন ব্র্যাকেটে লেখা আছে যে ইফ দ্য কোয়ালিফিকেশন ইজ নট অ্যাসেসড অ্যাজ অ্যান্সপ্রিক্সড মানে হচ্ছে কম্পারেবল অর গ্লাইসভিয়াটিক মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট and অথবা or the institution is not classified as H plus or it is not the same degree that is shown in the database মানে NIBIN database বলতেছে প্রথম অংশটাতে এই যে বোল্ড কালার অংশটাতে বলতেছে যে আপনার এই যে স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এইটা লাগবে তখন যখন আপনার ওই যে NIBIN ডাটাবেজে আপনার ইউনিভার্সিটি ডিগ্রিটা কম্পারেবল, এইটা ওই যে ডয়েজ শব্দটা হচ্ছে অ্যান্সপ্রিক্সড অথবা গ্লাইসভিয়াটিক মানে কম্পারেবল বা ইকুইভ্যালেন্ট এই দুইটা না থাকে, অথবা আপনার যে ইউনিভার্সিটিটা ওইটা যদি H প্লাস না থাকে। এখানে দুইটা কথা, একটা হচ্ছে ধরেন আমি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে পড়ছি, তাহলে এই যে আমার ইউনিভার্সিটিটা এই ইউনিভার্সিটিটা রিকগনাইজড কিনা এইটা আমি NIBIN ডাটাবেজে কিভাবে বুঝবো? এই আমার ইউনিভার্সিটির পাশে H প্লাস লেখা থাকবে, তাহলে আমি আমার ইউনিভার্সিটিটা যে রিকগনাইজ মানে আমার ইউনিভার্সিটিটা যা বাংলাদেশে রিকগনাইজড একটা ইউনিভার্সিটি এটা আমি বুঝতে পারবো। আর দুই নাম্বার কথা হচ্ছে আমি ওই ইউনিভার্সিটিতে যেই সাবজেক্টে ব্যাচেলর করছি মাস্টার্স করছি ওই সাবজেক্টগুলা রিকগনাইজড কিনা, ঠিক আছে? তো এই দুইটাই কিন্তু আমার রিকগনাইজড হতে হবে। এই দুইটার কোনো একটা যদি রিকগনাইজ না হয় তাহলে আমার অবশ্যই জ্যাব করা লাগবে। এই যে জ্যাব ধরলাম আমি আমার ইউনিভার্সিটির যে ডিগ্রি এই ইউনিভার্সিটিটা ওইটা রিকগনাইজড, যেমন নোয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি বাংলাদেশে রিকগনাইজড, কিন্তু ওই ইউনিভার্সিটিতে এমন একটা সাবজেক্ট খুললো যেটা ইন্টারন্যাশনালি কোয়ালিফাইড না বা জার্মানিতে ওটা ইকুইভ্যালেন্ট কিছু নাই, তাহলে আমার পড়াশোনাটা কিন্তু আমার ওইখান থেকে রিকগনাইজড হলো না, তাহলে অবশ্যই আমার এই যে স্টেটমেন্ট অফ কম্প্যাটিবিলিটিটা লাগবে, আমার জ্যাব করা লাগবে। তাহলে আপনাদের দুটোটাই যদি এক্স্যাক্টলি NIBIN ডাটাবেজে পাওয়া যায় তাহলে আমার এটা লাগবে না, আর নয়তো কোনো একটা বা দুটোটাই যদি না মিলে তাহলে আমার অবশ্যই স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটিটা করা লাগবে। তাহলে দেখেন যার মিলে না তার এই কারণে তার মিলতেছে না তার এটা লাগবে, আর যদি মিলে যায় তখন বলছে দেখেন or either do a printout from the NIBIN database for your university degree and university। দেখেন দুইটা কথা, আপনার NIBIN database ইউনিভার্সিটি ডিগ্রিটারও প্রিন্ট আউট লাগবে ইউনিভার্সিটিটারও প্রিন্ট আউট লাগবে। আর একদম বলে দিছে প্লিজ নোট, খেয়াল করবেন, ইট মাস্ট বি দ্য সেম এক্সাক্ট সেম ডিগ্রি অ্যান্ড ইউনিভার্সিটি মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটির নামটা ওই নামটা এক্স্যাক্টলি NIBIN ডাটাবেজে থাকতে হবে এবং ওইটা H প্লাস হতে হবে, আর এক্সাক্ট সেম ডিগ্রি আপনার সার্টিফিকেটে আপনার ডিগ্রির একটা নাম আছে, যেমন রামিম ভাই যে আপনার সার্টিফিকেটে আপনার ওইটাতে লেখা ছিল BSS মানে কি ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ব্র্যাকেটে লেখা ছিল অনার্স, তাই না? তো এক্সাক্ট সেম ডিগ্রিটা NIBIN ডাটাবেজে থাকতে হবে, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড অনার্স এই দুইটা। এখন আমি এই জিনিসটা আপনার চেক করে দেখাই দিই যে আপনার এটা রিকগনাইজড কি রিকগনাইজড না। তাহলে দেখেন যদি রিকগনাইজড হয় এই দুটোটা মিলে যায় তাহলে কিন্তু আমার জ্যাব করা লাগতেছে না, কারণ হচ্ছে জ্যাব তখনই লাগবে যখন না মিলবে, আর যদি মিলে যায় তাহলে আমার এই কোয়ালিটির মাধ্যমে আমার অলরেডি রিকগনিশনের প্রুফটা আমি দিয়ে দিতে পারবো, তো আমার জ্যাব করা লাগবে না। তো আমি জ্যাব লিখে সার্চ দিলাম, জ্যাব লিখে যদি সার্চ দিই জ্যাবের ওয়েবসাইট চলে আসবে, ওই ওয়েবসাইটটাতে ঢুকলাম, এখানে নিচে দেখেন NIBIN নামে ডাটাবেসটা, এটাতে ক্লিক করলে আমি NIBIN ডাটাবেজে যেতে পারবো, ওইখান থেকে চেক করতে পারবো, অথবা আমি গুগলে যদি জাস্ট NIBIN লিখে সার্চ করি তাহলে এই যে ডিরেক্ট আমার NIBIN ডাটাবেজে আমি ঢুকতে পারবো। তো এইটাকে ডয়েচে আছে, এটাকে আমি একটু ইংরেজিতে করে নেই, ট্রান্সলেট টু ইংলিশ। তাহলে এইখানে আসতেছে না, এই যে ইউনিভার্সিটি ডিগ্রিটাকে আমি সার্চ করতে পারবো আর ইনস্টিটিউটটাকে সার্চ করতে পারবো। তো আমি একটু আগে দেখাইছিলাম জার্মান এম্বাসির ওয়েবসাইটে আপনার ইউনিভার্সিটিটাও রিকগনাইজ হতে হবে, H প্লাস হতে হবে, আর আপনার যে ইউনিভার্সিটি ডিগ্রি যেটা আপনি অর্জন করছেন এটা সচরাচর ব্যাচেলরটা হয়, কারণ হচ্ছে ব্যাচেলরটাকে আপনার গ্র্যাজুয়েশনটা ধরে, হায়ার গ্র্যাজুয়েশন আপনি করলেও মাস্টার্স করলেও করতে পারেন না করলেও করতে পারেন, এটা কোনো সমস্যা না। তো ওই ব্যাচেলরটারও যেই নাম ওই এক্সাক্ট নামটা সেম থাকতে হবে এবং ওই নামের পাশে কম্পারেবল অথবা রিকগনাইজড এরকম একটা অপশন লেখা থাকবে। তো আমি ফার্স্ট আগে আমার ইনস্টিটিউটটা সার্চ করি, আমি ইনস্টিটিউটে ক্লিক করলাম, ল্যান্ডা মানে কান্ট্রিজ আমি দিলাম হচ্ছে ধরেন বাংলাদেশ, এখন এই বাংলাদেশ চলে আসছে। এখন আমি ডিরেক্ট ইনস্টিটিউশন টাইপ বা প্লেস এগুলো না দিয়ে আমি জাস্ট আমার ইউনিভার্সিটিটার নাম দিয়ে দিই। আপনার ইউনিভার্সিটির নাম ছিল ইসলামিক
ইউনিভার্সিটি, একটু ক্লিকে আমি সার্চ দেই, দেখেন এখানে ইসলামিক ইউনিভার্সিটি, এই যে শান্তিনগর, এটা না দুলালপুর জি জি ইসলামিক, জি এই যে শান্তিডাঙ্গা দুলালপুর শান্তিডাঙ্গা কুষ্টিয়া। দুলালপুর, এই যে এটা হচ্ছে হকশুলে, জার্মানিতে এই ইনস্টিটিউশনের টাইপটা হচ্ছে হকশুলে বা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা সমতুল্য। এর পাশে দেখেন H+ লেখা আছে। আমি যদি এটার ভিতরে ঢুকি তাহলে আরেকটু পাবো, আপনার ইনস্টিটিউটের একদম পুরা ডিটেলস পাওয়া যাবে এখানে। আর দেখেন স্ট্যাটাস H+, ঠিক আছে। আমি H+ ক্লিক করলে এখানে সুন্দর করে লেখা আছে যে ইনস্টিটিউশন ফর দিস টাইপ আর রিকগনাইজড এজ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন ইন দিস রেসপেক্টিভ কান্ট্রিজ অফ অরিজিন। বাংলাদেশ এটা রিকগনাইজ, তাহলে এই যে H+, তার মানে অলরেডি আপনার ইউনিভার্সিটিটা রিকগনাইজ, ঠিক আছে। এটা আমি চাইলে প্রিন্ট আউট করতে পারি, প্রিন্ট আউট আমি এটা করব না, আমি এইখান থেকে এই যে এইটা প্রিন্ট আউট করে ফেলবো। তাহলে আপনার এখানে বাংলাদেশ, আপনার ইসলামিক ইউনিভার্সিটি, কান্ট্রির নাম, আপনার অ্যাড্রেস সব লেখা আছে, আর এখানে H+ লেখা আছে। তাহলে এইটার একটা প্রিন্ট আউট নিবেন, তাহলে আপনার ইউনিভার্সিটিটা যে রিকগনাইজড এটার একটা প্রুফ পেয়ে গেলেন। তাহলে আমার ইউনিভার্সিটির কাজ শেষ, ইউনিভার্সিটিটার আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন আমি আবার হোম পেজে যাই, এখন আমি ইউনিভার্সিটি ডিগ্রিটাকে সার্চ করব। আমি ইউনিভার্সিটি ডিগ্রিতে ক্লিক করলাম। সিমিলারলি আপনি একবার বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশ অটোমেটিক চলে আসবে, আর না থাকলে আবার বাংলাদেশ সার্চ দিবেন। দেন আপনি যেই ইউনিভার্সিটির যে সার্টিফিকেটটা আছে ব্যাচেলর, ওইটাতে দেখবেন যে আপনার ব্যাচেলরটার নাম কি। আপনার ব্যাচেলরটার নাম ছিল BSS, ব্র্যাকেটে দেখেন অনার্স লেখা আছে। আমার লেখা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন অনার্স অনার্স, উইথ অনার্স ইন ইকোনমিক্স। হ্যাঁ, এই যে এখানে আমি সার্চ করি ব্যাচেলর অফ, শুধু একটু ক্লিকে সার্চ করলাম, দেখেন কি কি আসে। ব্যাচেলর অফ সায়েন্স লিখে সার্চ করলাম, এখানে সরি ব্যাচেলর অফ BSS না, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, এটা ব্যাচেলর অফ সোশ্যাল। আমার এখানে কাটা যাবে, শুরুতে এস কাটা যাবে একটা, হ্যাঁ। ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স দিলাম, এই যে দেখেন ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স উইথ অনার্স, দেখছেন 4 বছর। জি এটাতে আমি ঢুকি, এই যে দেখেন ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন অনার্স, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন অনার্স, এই যে গ্রাজুয়েশন ক্লাস A4। এখন A4 মানেটা কি আমি তো জানি না, আমি এটাতে ক্লিক করি। A4 এর মানে হচ্ছে ডিগ্রি টাইপ অফ দি ডিগ্রি প্রোগ্রাম উইথ এ টাইপিক্যাল স্ট্যান্ডার্ড পিরিয়ড অফ 4 ইয়ার্স। আপনি 4 ইয়ার্সের একটা ডিগ্রির সমতুল্য এটা। আমি যদি কাইটে দিয়ে আমি ব্যাচেলর 4 ইয়ার্স এটাতে ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করলাম, দেখেন এইখানে এটা ডয়েচে আছে, এই যে এই যে করে এখানে দেখেন ইকুইভ্যালেন্সি ক্লাস, এই যে ইকুইভ্যালেন্সি ক্লাস, এইটাই হচ্ছে করেসপন্ডিং জার্মান ডিগ্রি টাইপ 3 ইয়ার্স। কারণ জার্মানিতে ব্যাচেলর গুলা 3 বছরের হয়, এই 3 বছরের ব্যাচেলরের সমতুল্য আপনারটা ওরা বলে দিছে। এটাকে যদি ডয়েচ, এটা আমার ইংরেজি আসছে দেখে এরকম, দেখেন যদি ডয়েচে আনি, এই যে দেখেন এনস্প্রিক্ট লেখাটা, এনস্প্রিক্ট মানে সমতুল্য। এই আমরা পাইছিলাম না এখানে কি বলা ছিল, যদি এনস্প্রিক্ট না হয় তাহলে আপনার জ্যাপ করা লাগবে, বা গ্লাইসভিয়াটিক না হলে জ্যাপ করা লাগবে। তাহলে আপনার এখানে কি আছে, অলরেডি এনস্প্রিক্ট আস পাই গেলাম, এই যে দেখেন এনস্প্রিক্ট। এটা আমি ইংরেজিতে করা ছিল দেখে এটা কি বলছিল, করেসপন্ডস বা কম্পারেবল বলা ছিল, এটা জাস্ট জয়েটে গেলেই এনস্প্রিক্ট হয়ে গেল। তার মানে আপনার ব্যাচেলরটা জার্মান ব্যাচেলরের সমতুল্য। তাহলে এখান থেকে একটা প্রিন্ট আউট নিবেন, এই যে এখান থেকে প্রিন্ট আউট নিবেন, সাথে এই যে প্রথম পেজটা এটার একটা প্রিন্ট আউট নিবেন। তাহলে আপনার এই ডিগ্রিটা এক্স্যাক্টলি সেম হয়েছে কিনা আপনার সার্টিফিকেটের সাথে। ওটা কি ইংরেজি ভার্সনে নিতে হবে নাকি ডয়েচে? ইংরেজি আপনার প্রিন্ট আউটটা ডয়েচে নেবে। আপনি যখন দেখার সময় আপনি তো ডয়েচে বুঝবেন না, এজন্য আমি ইংরেজিতে ট্রান্সলেট করে নিয়েছি। বাট আপনি যখন প্রিন্ট আউটটা নেবেন তখন আপনার ট্রান্সলেট মোডটা অফ করে দিবেন, জার্মানে রাখবেন, তাহলে এটা ডিরেক্ট জার্মান ভাষায় আসবে। ওই জার্মান প্রিন্ট আউট নেবেন, জার্মান এম্বাসি জার্মান ভাষার ভার্সনটাই বেশি প্রিফার করে। তো প্রতিটা পেজেরই আপনি একটা প্রিন্ট আউট করে নিয়ে নিতে পারেন। তাহলে এই যে এখানে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স উইথ অনার্স, আপনারও এখানে লেখা ছিল BSS, ব্র্যাকেটে ছিল অনার্স আপনার সার্টিফিকেটে। তাহলে এক্সাক্ট সেম হইলো। তাহলে আমার দুইটা জিনিস সেম হলো, একটা হচ্ছে আমার ইনস্টিটিউশন যেটা ওইটা H+ হতে হবে, আর 2 নাম্বার হচ্ছে আমার যে সার্টিফিকেটে আমার যে ডিগ্রিটা আছে ওই ডিগ্রিটা এক্সাক্ট ম্যাচ করতে হবে, এবং আমার ওইটা হয় এনস্প্রিক্ট অথবা গ্লাইসভিয়াটিক মানে কম্পারেবল বা সিমিলার এরকমটা লেখা থাকতে হবে। তো আমরা দুটোটাই দেখছি, তাই না? তো এই দুটোটা যদি সেম থাকে তাহলে বোঝা যাচ্ছে যে আমার জ্যাপ করা লাগবে না। আমি এখান থেকে এনআইবি ডাটাবেস থেকে প্রিন্ট আউট করে নিলেই ওইখানে আমি প্রুফ করতে পারবো এটা আমার রিকগনাইজড। এর কারণটা কি জ্যাপ লাগবে না? কারণ হচ্ছে
এই যে আমরা যে জ্যাপ করি, ধরেন যেটা আমার সিমিলার না, আমার আনাবিন ডাটাবেজে নাই, তখন তারা জ্যাপ করে না। জ্যাপ করলে যার মানে ওই যে জ্যাবের যেই অফিস, ওইখানে তারা ওইটা জ্যাপ করে ওই ডাটাটা পরে আবার আনাবিন ডাটাবেজে আপলোড করে। মানে যেই জিনিসটা নাই ওইটা যখন তারা একবার করে তখন ওইটা আবার পরে তারা আপলোড করে। তো এইভাবে আপনারা যখন রেগুলার করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলা সাবজেক্টই বাংলাদেশের যারা যারা আসবে জার্মানিতে সবগুলাই যাবে আনাবিনেই অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটা একটা এক্সট্রা ইনফরমেশন দিলাম আর কি। তো সেইভাবে যদি আপনারা চেক করে সব ম্যাচ পান তাহলে আপনাদের জ্যাপ করা লাগবে না। আর যদি কোনো একটা চেঞ্জ হয়, এক্সাক্ট না হয়, তাহলে অবশ্যই জ্যাপ করা লাগবে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, যেমন আমারটা, থ্যাংক ইউ, আমারটাতে ক্লিয়ার লেখা ছিল যে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স উইথ অনার্স ইন ইকোনমিক্স। আমি একটা হ্যাঁ, সার্টিফিকেট দিয়েছিলাম আপনাকে, সেটা হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি সিলেটের অ্যানথ্রোপোলজি। সেখানে লেখা ছিল যে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ব্র্যাকেটে অনার্স অফ 4 ইয়ার্স ডিউরেশন ইন অ্যানথ্রোপোলজি। এইটা কি এক্স্যাক্টলি ম্যাচ করবে? এটা আপনি চেক করে নিয়েন, আমি চেক করব না। কারণ হচ্ছে উনি আমার স্টুডেন্ট, বুঝতে আমি পারছি। আমি না পার্সোনালি না, এটা ঠিক চেক আছে করব ঠিক না। আছে, না না ঠিক আছে, থ্যাংক ইউ বাট থ্যাংক আমি ইউ। যেহেতু লজিক্যালি আপনাকে বলে দিলাম, উনার এই যে ব্যাচেলর অফ যে সোশ্যাল সায়েন্স ব্র্যাকেট দেওয়া যে, অনার্স, হ্যাঁ। ওটুক যেটা জি, উপরে যেটা লেখা আছে ওইটা এক্সাক্ট সেম হলেই হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক আমার ইউ সো কাছে মাচ আছে। অফ ইউ। তো দেখলাম যে কিভাবে আমার ইউনিভার্সিটিটা আমি সার্চ করতে পারি। ওই ইউনিভার্সিটিটা H+ হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যে ব্যাচেলর ডিগ্রিটা, ওই ডিগ্রিটা এক্স্যাক্টলি ডিগ্রিটার নামটা ওইখানে থাকতে হবে এবং ওইটা এনস্প্রিক্সড অথবা গ্লাইসফ্যাটিক বা মানে কম্পেটিবল ওইটা লিখা থাকতে হবে। জার্মান কোন ব্যাচেলরের সমতুল্য এটা সুন্দর করে লিখা আছে। আপনারা একটু ডিটেলস পড়লেই, ক্লিক করলেই এক্সপান্ড হবে, বলবে যে কোন ক্যাটাগরিটা কি, বুঝতে পারবেন এক্সাক্ট কিনা। দেন ওগুলার প্রিন্ট আউট নিলে ভাই আর আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এটা তো যদি ডিগ্রি করা হয়, ডিগ্রিটা তো 3 বছরের ডিগ্রি করে তারপরে দেন যদি মাস্টার্স করা হয় তখন কি ওইটা মাস্টার্স এর করা হিসাব বা মাস্টার্স আপনার আমার ব্যাচেলর না মিললে মাস্টার্স দিয়ে আমার কিচ্ছু হবে না। আমার আগে ব্যাচেলর মিলতে হবে। তো আপনি যদি ডিগ্রি করেন ওই ডিগ্রিটাই সার্চ দেবেন, বিএসএস বা এরকম যেগুলা থাকে ওইগুলা সার্চ করে দেখবেন যে ওইটা আছে কিনা। যদি ওইটা সিমিলারলি না ম্যাচ করে দেন আপনার জ্যাব করতে হবে। মাস্টার্সটা এডিশনাল, মাস্টার্সটা আপনি এক্সট্রা আর কি দিচ্ছেন, বাট ব্যাচেলর না মিললে মাস্টার্স মিললেও কোনো লাভ নেই। এজ লিমিটেশন নিয়ে যদি একটু বলতাম। এজ লিমিটেশন নাই এরকম, বাট এজ কম থাকলে পয়েন্ট বেশি থাকে। তো আপনার যদি ব্যাচেলর ডিগ্রি বা জ্যাব করা থাকে তাহলে এজের কোনো দরকারই নেই, কারণ ওইটা আপনি ওই স্কোরিং সিস্টেমে তো আপনার যাওয়াই লাগতেছে না। এজ নিয়ে ওইভাবে বলা নাই, বাট এজ নিয়ে বলা আছে 35-এর নিচে হলে 1 পয়েন্ট বেশি পাবেন, তাই না? তো ওই যে দুইটা অপশন দেখালাম না, যে আপনি অপরচুনিটি কার্ড পাবেন দুইটা অপশন। এক হচ্ছে আপনার কোয়ালিফিকেশন যদি রিকগনাইজড হয় তাহলে বাকিগুলা ব্লক টক করে সবকিছু করে দিয়ে দিলেন। আর যদি রিকগনাইজ না হয় তাহলে আপনার ওই স্কোরিং সিস্টেমে যেতে হবে যে মিনিমাম 6 পয়েন্ট। ওই 6 পয়েন্ট পাইতে গেলে আপনার বয়সটা যদি কম হয় তাহলে 1 পয়েন্ট বেশি পাচ্ছেন, এরকম একটা কথা ছিল। এটার ওই যে লিঙ্কটা দিলাম ওয়েবসাইটে, অপরচুনিটি কার্ডের ওই ওয়েবসাইটে ঢুকলে একদম বিস্তারিত বলা আছে। 35 থেকে 40-এর ভিতরে এরকম থাকলে বা 35-এর নিচে থাকলে 1 পয়েন্ট। আমি দেখি তো কত ছিল এটা। এজ ইজ below 35 or between 30 and 40 and at the time of application, এটা কি জন্য বলছে ওরা? You can also collect points for the opportunity card. আপনি পয়েন্টস পাইতে পারেন নিচের এইগুলা থেকে, যেমন আপনার 5 থেকে 7 বছর বয়স থাকলে আপনি 1 পয়েন্ট বেশি পাবেন, এরকম এগুলা বলা আছে, তাই না? তো সেম ভাবে বয়সটাও যদি কম হয় তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন, এরকম করে বলা ছিল। এখানে ডিরেক্ট পয়েন্টের ক্যালকুলেশনটা দেয় নাই, বাট এইটা দিছে হচ্ছে আপনার এই যে উপরে একদম উপরে একটা লিঙ্ক দিছে তারা, মেক ইট ইন জার্মানির যে ওয়েবসাইটটা, এই যে এখানে এই যে মেক ইট ইন জার্মানি, হ্যাঁ, এটাতে ওইখানে গেলে ডিটেলস দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ডিটেলসে ওইখানে কোনটাতে কোন গেলে পয়েন্ট পয়েন্ট। সহ ওটা দিয়ে, হ্যাঁ। তো আপনার যদি ইউনিভার্সিটি ডিগ্রি থাকে তাহলে বয়স নিয়ে চিন্তা করার লাভ নাই, কারণ ওইটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। অথবা না হলে আপনি ওই যে করাবেন 208 ইউরো লাগে, তো ওইটা দিয়ে করে ফেললে ওকে স্টেটমেন্ট অফ কম্পেটিবিলিটি দিয়ে দিবে, ওইটা দিয়ে দিলেই আপনার হয়ে যাবে। ভাইয়া কারো ন্যাশনাল ইউনিভার্সিটি রিকগনাইজ? হ্যাঁ, ন্যাশনাল রিকগনাইজড H+ আছে, কিন্তু কথা হচ্ছে আপনার ব্যাচেলরটাও দেখতে হবে রিকগনাইজড কিনা। আরেকটা বিষয়, যদি আমার ডিগ্রি ইউনিভার্সিটি রিকগনাইজড হয় সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটাকে কোনো প্লাস পয়েন্ট দিবে কিনা বিয়ন্ড পর্যন্ত করা থাকে? বিয়ন বন্ধ করা থাকলে স্কোরিং সিস্টেমে আপনি প্লাস পাচ্ছেন, বাট আপনার রিকগনাইজ হলে ইউনিভার্সিটি ডিগ্রি থাকলে তো স্কোরিং সিস্টেমে যাওয়াই লাগবে না, এমনিতে আপনি ওইটার জন্য এলিজিবল অপরচুনিটি কার্ডের জন্য, তাই না? তো
তো তখন আর আপনার ল্যাঙ্গুয়েজ পয়েন্ট সিস্টেমের কোনো দরকারই নেই, আর ওইটা ওরা কে কাউন্ট করবে না। বাট ল্যাঙ্গুয়েজ থাকলে আপনি ধরেন ভিসা পাইতে, ভিসা ইন্টারভিউতে আপনি বললেন যে আমি অলরেডি ল্যাঙ্গুয়েজ শিখছি, তাহলে তারা বুঝবে যে আপনি মোটিভেটেড অনেক, আপনি ওইখানে যে খুব ইজিলি জব পেয়ে যাবেন, তাড়াতাড়ি ভিসাটা দিয়ে দিল। আর জার্মানি তো আপনি জব পাইতে সুবিধা, এইদিকে সুবিধা হলো। তো ল্যাঙ্গুয়েজটা আপনি নিজের প্রয়োজনে শিখবেন। আর যদি ইউনিভার্সিটি ডিগ্রি রিকগনাইজ না হয় বা কোনোভাবে এটা জার্মানির ইকুইভ্যালেন্ট না হয়, তাহলে আপনাকে স্কোরিং সিস্টেমে যেতে হবে। তখন ওই ল্যাঙ্গুয়েজটা আপনাকে পয়েন্ট এনে দিবে, 6 পয়েন্ট আনাইতে। ল্যাঙ্গুয়েজ, তারপর জব এক্সপিরিয়েন্স, তারপর ধরেন এই আপনার স্পাউস সহ অ্যাপ্লাই করলে ওইখানে আরেক পয়েন্ট পাওয়া যায়। তারপর আপনার বয়স কম হলে 1 পয়েন্ট পাওয়া যায়। যত বেশি বছরে এক্সপিরিয়েন্স তত বেশি পয়েন্ট পাওয়া যায়। আপনার ল্যাঙ্গুয়েজ যত বেশি, A1 এর উপরে যতটা তত লেভেল তত পয়েন্ট মনে হয়, তত পয়েন্ট থাকে। ওগুলা দেখবেন যে মেক ইট ইন জার্মানি ওয়েবসাইটে ডিটেলস বলা আছে কোনটাতে কত পয়েন্ট। ভাইয়া জব এক্সপিরিয়েন্স ছাড়া কি অ্যাপ্লাই করা যাবে? ইউনিভার্সিটি গ্রাজুয়েশন থাকলে আর ওইটা রিকগনাইজড হলে অ্যাপ্লাই করা যাবে। তখন আর অন্য কোনো কিছু লাগবে না, জাস্ট ব্লকটা করলে আর রিকগনিশনের ডকুমেন্ট দিয়ে দিলেই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবে। জি ভাই, আমার সাবজেক্ট ছিল ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স, তো ম্যাথস খাইলো, আপনার কথা শুনে বুঝলাম। আপনি সার্চ করবেন, করে দেখবেন এক্স্যাক্টলি ইকোনমিক ছিল কিনা এবং ওইটা জার্মান ইউনিভার্সিটির সমতুল্য কিনা, ওইটা সুন্দর করে লেখা থাকবে। যদি হয় তাহলে এনাফ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আর সাথে যদি জন্মার ওইটার ওই সময়ের আগে আগে যদি A1 বা A2 পরীক্ষা দিতে পারেন, তাহলে ওই সার্টিফিকেট নিয়ে যাবেন, তাহলে আপনার ভিসা পাইতে ইজি হয়। কারণ হচ্ছে সবশেষ আপনি সবই রিকোয়ারমেন্ট ফুলফিল করলেন, সবশেষে আপনি ভিসা ইন্টারভিউতে যে এমন ধরনের উত্তর দিলেন, তারা আপনার ভিসা দিল রিজেক্ট করে, বা আপনার মোটিভেশনটা আপনি ক্লিয়ার করতে পারলেন না, তারা দিল ভিসা রিজেক্ট করে, তখন আপনার কিন্তু আর কিছু করার নাই। তো ওই জিনিসটা যেন সার্টেন করা যায়, নিশ্চিত করা যায়, এজন্য আপনি যত এডিশনাল ইনফরমেশন বা যত সার্টিফিকেশন নিয়ে যাবেন ততই বেটার আপনার জন্য। যে আমি দেখো আমি জার্মানিতে যাইতে চাই, চাকরি পেতে চাই, এজন্য আমি আমার ভাষাটাও সুন্দর করে শিখছি, এই যে আমার সার্টিফিকেট। তাহলে সে আপনি বুঝলো যে আপনি আরো বেশি মোটিভেটেড, আপনি যে ওইখানে সিরিয়াসলি জব খুঁজবেন, জব পাবেন এবং জার্মানিতে আপনি ইন্টিগ্রেটেড হবেন, স্থায়ী হবেন এরকম। তো ওইগুলো আপনাদের এডিশনাল বেনিফিট দিবে। সো কোনো কিছু লিভ করেন না। আর যেহেতু 7-8 মাসের একটা ওয়েটিং পিরিয়ড আছে, ওইটুকুর ভিতরে ভালো করে ভাষাটা শিখে সার্টিফিকেশন সহ যান, তাহলে আপনাদের জন্য ভালো হবে ভিসা পেতে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে এই সম্পর্কিত? ভাইয়া আমার একটা না প্রশ্ন ভাইয়া। ছিল, জি বলেন। ব্লক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ব্লক অ্যাকাউন্টের তো অ্যামাউন্ট সহ দেওয়াই আছে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিই। সবকিছু দেওয়া আছে, আপনি পেজটা জাস্ট একটু পড়বেন, দেখবেন বিস্তারিত বলা আছে। জি, কত লাগবে আর এটা কিভাবে? এই যে এখানে বলা আছে প্রতি মাসে, এই যে দেখেন প্রুফ অফ স্পে অ্যাকাউন্ট মানে ব্লক অ্যাকাউন্ট ইন জার্মানি উইথ সাফিসিয়েন্ট ব্যালেন্স কারেন্টলি অ্যামাউন্টিং টু এট লিস্ট, দেখেন 1091 ইউরো পার মান্থ। আর এটা 12 দিয়ে গুণ করেন, তাহলে 12 মাসে কত হবে? 12 মাসে হবে 13,000 সামথিং এরকম হবে। তাহলে ওই টোটাল অ্যামাউন্টটা আপনাকে জার্মানির একটা অ্যাকাউন্টে ডিরেক্ট পাঠিয়ে দিতে হবে। ওইটাকে ব্লক বলে, বাংলাদেশ থেকে বাংলাদেশি যে কোনো একটা ব্যাংকের থ্রুতে জার্মান ব্যাংকে পাঠিয়ে দিতে হবে। ওই জার্মান ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, ওইটা বিভিন্ন ব্লক অ্যাকাউন্ট সার্ভিসটা দিয়ে, এরকম অনেক ব্যাংক আছে, যেমন অনেকে কুড়াকলে করে, অনেকে আবার ফিনটিবাতে করে। তো ওইখানে অনলাইন অ্যাকাউন্ট খুললে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যায়। দেন বাংলাদেশে যে কোনো একটা ব্যাংকে ওই ডকুমেন্ট নিয়ে যে ওই টাকাটার, ওই ইউরো সমতুল্য টাকাটা ওইখানে পোস্ট করলে ওরাও ওইখানে ইউরো করে পাঠিয়ে দেয়। তো এক্সাক্ট অ্যামাউন্টটা এখান থেকে পাবেন। সাথে আরো কিছু চার্জ আছে, ওইটা কুড়াকল বা ফিনটিবার ওয়েবসাইটে ঢুকলেই পেয়ে যাবেন যে প্রতি মাসে এত টাকা প্লাস তাদের কিছু সার্ভিস ফি আছে, ওইটা মিলে টোটাল যে ইউরোটা অ্যামাউন্টটা আসবে, ওই অ্যামাউন্টটার সমতুল্য বাংলাদেশি টাকা ওই ব্যাংকে দিলে তারা ওইটা পাঠিয়ে দিবে। ওইটাই হচ্ছে স্পেয়ার কন্টু বা ব্লক অ্যাকাউন্ট। আর ওইটা জার্মানিতে আসার পর যখন আপনি ব্লকটা আনব্লক করবেন, তখন প্রতি মাসে আবার এত ইউরো করে আপনাকে ফেরত দিবে, 12 কিস্তিতে পুরাটা টাকা দিয়ে দিবে। আর এই যে আরেকটা কথা আছে ফ্লিক্সটুং একলারুং, এটা হচ্ছে ডিক্লারেশন অফ কমিটমেন্ট। এটা মানে হচ্ছে ওই যে স্পন্সরশিপ লেটার বলে, জার্মানিতে কেউ যদি থাকে যে আপনাকে স্পন্সর করবে ফিনান্সিয়ালি, তার কিছু রিকোয়ারমেন্ট আছে যে সে কত টাকা ইনকাম করলে আপনাকে ওই ডকুমেন্টটা দিতে পারবে। ওইটা জার্মানিতে আমাদের একটা রুলস আছে যে আমি যদি সিঙ্গেল পার্সন হই তাহলে আমার এমন কত স্যালারি থাকতে হবে, আমার উপর যদি আমার ডিপেন্ডেন্ট থাকে যেমন আমার ওয়াইফ থাকে, তাহলে আমার অ্যামাউন্ট আরেকটু বেশি থাকতে হবে রোজগারটা, বা আমার চিলড্রেন
চিলড্রেন থাকলে আরো বেশি। তো এরকম একটা অ্যামাউন্ট আছে। তো ওই যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টের সমান বা একটু বেশি থাকলে, এমন কেউ যদি আপনার রিলেটিভ থেকে থাকে, তাকে বললে সে যদি এই ডকুমেন্টটা আপনাকে দিয়ে দেয়, এখানে এই ডকুমেন্টটা করতে আমাদের জার্মানিতে আমাদের ইমিগ্রেশন অফিসে যে আবেদন করতে হয়, তখন তারা চেক করে আমার এই অ্যামাউন্টটা, আমার স্যালারি শিট নিয়ে সবকিছু নিয়ে চেক করে দেখে, যখন সুইটেবল হয় তখন এই যে ফ্যাফলিক্সটুংস একলারুং এই ডকুমেন্টটা আমাদেরকে প্রোভাইড করে। ওই ডকুমেন্টটা যদি আমি আপনাকে দেই তাহলে আর আপনার ব্লক করা লাগবে না। তো এমন যদি কেউ থাকে আপনার জার্মানিতে, তাহলে এই ডকুমেন্টটা দিয়েই করে ফেলতে পারবেন, আর ব্লক লাগবে না। আর হেলথ ইন্স্যুরেন্স যেটা, এটা এখন আবেদন করার সময় লাগে না। এটা দেখবেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় এটা হচ্ছে অপশনাল ডকুমেন্টের মধ্যে আছে হেলথ ইন্স্যুরেন্সটা, ওইটা পরে করলে হবে। কিন্তু ব্লক ম্যান্ডেটরি এই ডকুমেন্ট। লাস্ট যখন চেক করছি গত পরশুদিন, তখন দেখছিলাম ব্লক অ্যাকাউন্টটা ম্যান্ডেটরি। সো আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন ওই সব ডকুমেন্টের সাথে এই ব্লকের ডকুমেন্টটাও জমা দিতে হবে। আর অ্যামাউন্টটা ব্লক করতে হয় কি মানে বিশাল পরে কোন স্টেপে গিয়ে মানে অ্যামাউন্টটা করতে হয়, করতে হয়? ব্লক করতে হবে প্রথমত আপনি অ্যাকাউন্ট নতুন করতে হলে তো অ্যাকাউন্টটা লাগে জানি, বাট অ্যামাউন্টটা করতে হয় কখন, কনফার্ম করতে হয় কখন? ব্লক অ্যাকাউন্ট কিভাবে করে টোটাল প্রসেসের ইউটিউবে ভিডিও পাবেন। আপনি যখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন তো সব ডকুমেন্টই সাবমিট করতে হবে, সাথে ব্লক অ্যাকাউন্টের ডকুমেন্টও সাবমিট করতে হবে। তো তার আগে এটা করবেন বললাম কিন্তু মানে এই টাকাটা কি করতে হয়? পেমেন্টটা ট্রান্সফার করব না, পেমেন্ট পেমেন্ট জাস্ট ট্রান্সফার না অ্যাকাউন্ট করলে ওপেন করব, ডকুমেন্ট অ্যাকাউন্ট আসবে না। অ্যাকাউন্ট ওপেন করলে তো হবে না। অ্যাকাউন্ট ওপেন করে ওই অ্যাকাউন্টে টাকা না দিলে ব্যাংক স্টেটমেন্ট আসবে কিভাবে? আপনার ওই স্টেটমেন্টও তো জমা দিতে হবে যে আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা অলরেডি স্টোর হয়েছে। ওই ডকুমেন্ট সহ তো তাহলে আপনি এটা এখনই টাকা পাঠায় দিয়ে আমি 1 বছর ওয়েট করব? এক্স্যাক্টলি এটাই সিস্টেম। তো এটাই ম্যান্ডেটরি, ওখানে এটা করছে। এই 27 তারিখেও ছিল না মার্চ মাসের, হ্যাঁ, যেটা গত আপনিও মাসে আমাকে ছিল। বলছিলেন, পরে আপনি চেক করে আমাকে কনফার্ম করলেন যে এটা গত ম্যান্ডেটরি। মাসে আমিও ছিল না আপনাকে এটা। বলছিলাম যে এটা ম্যান্ডেটরি। এটা রেগুলার, ওরা কিছুদিন পর পরই এক এক নিয়মে এক এক ভাবে তারা চেঞ্জ করে আপডেট করে। যেমন গত কিন্তু ভাইয়া আমি এই রেটে, বর্তমানে হাই রেটে, আমি এটা 1 বছর যাবত এই অ্যাকাউন্টটা ব্লক করে রাখবো? এটা এমন কি আমি দেখানোর পরে আমি উইথড্র করে নিলাম, তাও তো হবে না। এটা বাংলাদেশি সিস্টেম না, ওইটা ওইখানে থাকবে, প্রসেসটা এইটাই। আমার ওই টাকাটা তো ফুল ব্লক হয়ে গেল। এক্স্যাক্টলি এই টাকা ইন্টারেস্ট খাবে চামে, এটা তো কমার্স এইটাই ব্যাংকের সাথে অ্যাফিলিয়েটেড। এইটাই ধান্দা তো সবাই করে দিচ্ছে। সো এমনটাই। এটা আপনার ব্লক মানেই হচ্ছে আপনি চাইলেও এটা উঠাইতে পারবেন না। আপনি এক্সাক্ট কোনো রিজন ছাড়া, ডকুমেন্টেশন ছাড়া ব্লকটা আনব্লক করতে পারবেন না। যা আপনি ব্লকটা দুইভাবে আনব্লক করতে পারেন। এক হচ্ছে আপনি ভিসা পেয়ে জার্মানি গেছেন, ওইটার প্রুফ দেখাইয়া দেন ওইটা আনব্লক করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হয়েছে বা আপনি জার্মানিতে আর যাবেন না, তখন জার্মান এম্বাসি তার থেকে মানে অফিসিয়াল রিজেকশন ডকুমেন্ট, অথবা আপনি application, উঠাই আমি ইন্টারভিউ ডেট পেলাম, ইন্টারভিউ দিলাম, তারপরে তারা 2-3 সপ্তাহ 1 মাস পরে জানাচ্ছে। ইন্টারভিউ ডেট পাওয়াটাই হচ্ছে এখন ক্রাঞ্চ টাইম। কেউ কেউ বলছে যে হ্যাঁ, block করে ফেললে ইটস এ হাই চান্স উইদিন 6 to 7 months। এটা একটা ফরচুনেটলি কমে আসে, কারণ তারা দেখে যে দিস অ্যাপ্লিক্যান্ট আর সিভিয়ারলি সিরিয়াস। হ্যাঁ, সো এ যাবে, এ সবকিছু রেডি করে ফেলছে, অ্যাপয়েন্টমেন্ট কল করো, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও। তখন তো তারপরেও আমি ধরে রাখতেছি 1 বছর তো লাগেই ভাইয়া। ভিসা টিসা হয়ে গেলে, ফাইল দিলে, অ্যাপয়েন্টমেন্ট দিলে, ওই রিভিউ টিভিউ এক মাস, কোনো কিছু আবার চাইলো তখন আবার সময় দিল, এই সময়ের মধ্যে দাও। তারপরে ভিসা পাওয়ার পর একটা প্রস্তুতি আছে অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ। তো 1 বছরের ফায়রা পুরা। তো আশা করা যায় 6-7 মাসে হয়ে যায়। আপনি যদি সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেন তাহলে আশা করা যায় 6-7 মাসে হয়ে যাবে ইনশাল্লাহ সবকিছু। এটা বলছে আমাকে অনেকেই, জি, আপনার সাথে অনেকেরই শোনার হয়েছে, পরে আরো কয়েকজনের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এখন যে আপনি যদি কমে আসে সিরিয়াস তখন। হয়ে থাকেন, তাহলে করবেন। আর টাকাটা কোথাও যাচ্ছে না, টাকাটা সেমই থাকছে, আপনি এখানে এসে পুরাটাই পাবেন। সো আপনি, আপনার টাকা থাকলে তো আপনি করবেন, আর নয়তো আপনাকে তারা কিভাবে দিবে যে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট না, আপনি ওইখানে 1 বছর চাকরি খোঁজার জন্য যাবেন, ওই যে চাকরি না পেয়ে যাবেন, তো ওই সময়টাতে আপনার খরচাপাতি আপনি চালাইতে পারবেন, ওইটা তারা প্রুফ করার জন্যই তো এই ব্লক অ্যাকাউন্টটা। তো ওইটা আপনি আগে থেকে না করলে তো আপনাকে ভিসাই দিবে না, এটা তো ম্যান্ডেটরি ডকুমেন্ট। আর একটা জিনিস যেটা আপনি আমাকে বলেছিলেন যে সিটি এবং রেফারেন্স কোনো ম্যান্ডেটরি ইস্যু না, তারপরে প্রাথমিকভাবে তো আমাকে একটা দিতে হবে। এখন আমি আপনার শহর দিলাম, ইন্টারভিউতে যে বললো ওইখানে কি আমি চেঞ্জ করে গেলাম, তখন ব্যাপারটা কি করলেন করা যাবে এরকম?
আপনি ওইখানে যে আপনি ডকুমেন্টে যেটা গেছে ওইটাই তো, আপনি ওই রকম জিজ্ঞেস করবেন না। ওইটা বলছিলাম আপনাকে যে ইনিশিয়াল একটা অ্যাড্রেস দেওয়া লাগে, এর কারণ হচ্ছে তারা ওই সিটিতে আপনার ডকুমেন্টটা পাঠাবে, যেন আপনি ওইখানে এসে ওই সিটি আবেদন করে আপনার রেসিডেন্ট কার্ড যেটা, এটাকে কার্ড বলে থাকবো, হ্যাঁ। হাউস ডিটেল, ওইটা পাইতে গেলে ওই সিটিতে আপনি যেন ওরা আপনার ডকুমেন্টটা ওদের হাতে থাকে। তো ওই কারণে ওই একটা অ্যাড্রেস দরকার হয় আপনি ইনিশিয়ালি আচ্ছা। যেখানে যাবেন। তো আপনি যেখানে যাবেন ওইখানেই পারা, অথবা আপনার যে কোয়েরিটা ছিল যে আপনি ভিসা পাওয়ার আগ পর্যন্ত বলারই দরকার নেই যে আমি সিটি চেঞ্জ করবো। আপনি ভিসা পেলেন, দেন আপনি যে কোনো সিটিতে জামাইতে আসতে পারবেন, এসে রেজিস্ট্রেশন করতে পারবেন। করলে কি হয়, ধরেন আপনি হামবুর্গের কথা বললেন, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে হামবুর্গ দিলেন, বাট আসলেন আপনি আখেন। তো আখেনে আপনি সিটি রেজিস্ট্রেশন করবেন, দেন তারা যখন চেক করবে দেখবে যে তা আপনার ফাইলটা তো আখেনে নাই, আপনার ফাইলটা আছে হামবুর্গে। তখন তারা ইন্টারনালি হামবুর্গের অফিসকে ইনফর্ম করবে, তখন ওইখান থেকে আপনার ফাইলটা চলে আসবে। তো এই যে ট্রানজিশন পিরিয়ডটা, ওই পিরিয়ডে আপনার সিটি ডিরেক্ট প্রথমেই যদি আপনি হামবুর্গ যাইতেন, আপনি ওইখান থেকে ডিরেক্ট রেসিডেন্ট পারমিটটা পেয়ে যাইতেন। কিন্তু আপনি এখন অন্য সিটিতে যাওয়ার কারণে আপনাকে প্রিলিমিনারি একটা ফিকশন ভিসা বলে ওইটাকে, অথবা সিম্পল একটা ডকুমেন্ট দিল যে তুমি লিগালি এখানে থাকতে পারবা, এটা দিলেও বললো যে তুমি আবার 1 মাস 2 মাস পরে আসো। ওই 1-2 মাসের ভিতরে আপনার ওই সিটি থেকে ফাইলগুলো আপনার আবার পাঠাবে, দেন তারা ওগুলো চেক করে যখন দেখবে হ্যাঁ ঠিক আছে, তখন আপনাকে আবার অ্যাপয়েন্টমেন্ট দিবে, দেন আপনাকে পরে রেসিডেন্ট পারমিট বা কার্ডটা দিবে। তো ওই যে এক্সট্রা বার্ডেনটা এটা হইলো আপনি যে সিটিতে আপনার ফাইল গেছে ওই সিটিতে আপনি না যাওয়ার কারণে। তো ওইটা যদি না করতে চান তাহলে যেই সিটিতে আসবেন ওই সিটিতেই যাবেন, যে সিটি Good, দিবেন thank ওইটাতে you. যাবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। প্রশ্ন থাকলে পরে নেক্সট ক্লাসে করবেন ইনশাল্লাহ। ভালো করে জি পড়াশোনা ভাই, করেন, থ্যাংক আমাদের ইউ। নেক্সট ক্লাসে পরীক্ষা আছে, পড়াশোনা করবেন, হ্যাঁ।